আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আমরা খুব সহজে কিভাবে আপনি একটা কোম্পানির ডিটেইল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, মাত্র 10 মিনিটে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করা যায় পরিপূর্ণভাবে, এই বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানো হবে। এটা একটা মাস্টার ক্লাস সিরিজের একটা ভিডিও, অর্থাৎ এটা পিওর একটা লার্নিং কন্টেন্ট। মাত্র 4টা বা 5টা ফিনান্সিয়াল রেশিও ইউজ করে কিভাবে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায় মাত্র 10 মিনিটের ভিতরে, এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। আমরা যদি দেখি যে একজন ভ্যালু ইনভেস্টর আসলে কি খুঁজতেছেন, একজন ভ্যালু ইনভেস্টর হিসেবে আপনি চাবেন একটা ডেট ফ্রি কোম্পানি। সো আপনি ডেট ফ্রি কোম্পানি খুঁজতেছেন এবং আপনি একটা ম্যানেজমেন্ট চাচ্ছেন যার ক্যাপিটাল অ্যালোকেট করার পাওয়ার আছে, অর্থাৎ যে ম্যানেজমেন্ট স্মার্টলি ক্যাপিটাল অ্যালোকেট করতে পারে। এবং আপনি এমন একটা বিজনেস খুঁজতেছেন যে বিজনেসের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোটস আছে, যে কথাটা ওয়ারেন বাফেট বারবার বলে থাকে, মোটস, বিজনেস হ্যাভিং মোটস, কম্পিটিটিভ মোটস, এই জিনিসটা আপনি খুঁজতেছেন। এবং ফাইনালি আপনি কি খুঁজতেছেন, যে প্রাইসে আপনি ওকে কিনবেন সেই প্রাইসটা অবশ্যই যেন আন্ডার ভ্যালুড হয় এবং মার্কেট যেন তা আপনাকে ডিসকাউন্টে অফার করে শেয়ারটা কিনতে। তো আপনি কি খুঁজতেছেন অ্যাজ এ ভ্যালু ইনভেস্টর? ডেট ফ্রি কোম্পানি খুঁজতেছেন, একটা ভালো ম্যানেজমেন্ট খুঁজতেছেন, একটা বিজনেস খুঁজতেছেন যার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোটস আছে, এবং সর্বোপরি শেয়ারটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, কেনার জন্য আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এবং মার্জিন অফ সেফটি আপনাকে অফার করতেছে, এই জিনিসটাই আপনি খুঁজতেছেন। তো আমরা মাত্র 4টা বা 5টা রেশিও ব্যবহার করেই কিন্তু এই পুরো বিষয়টা কভার করতে পারি। সো প্রথমে আপনি দেখবেন ডেট ফ্রি কোম্পানি বা লেস ডেটের কোম্পানি খুঁজতেছেন। তো ডেট টু ইকুইটি রেশিও যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন স্ক্রিনে ডেট টু ইকুইটি রেশিওর ফর্মুলা দেওয়া আছে। এখন এটা কি কি করে, এটা দিয়ে এটা ইন্টারপ্রিটেশন কি, এটাও এখানে বলা আছে, আপনি একটু পড়ে নিলেই বুঝবেন। সো ডেট ফ্রি কোম্পানিদের কি হবে, ডেট টু ইকুইটি রেশিও 0 হবে। আর লেস ডেটের কোম্পানির কি হবে, ডেটের পরিমাণ কম হবে, ইকুইটির পরিমাণ বেশি হবে। তো আমরা বলতেছি যে 0.20 টাইমসের চাইতে কম যারা থাকবে ডেট টু ইকুইটি রেশিওতে, এই কোম্পানিগুলোকে আমরা প্রিফার করবো, অর্থাৎ আমরা বেশি লোনের কোম্পানিতে যাব না। সো ডেটের ব্যাপারটা শুধুমাত্র ডেট টু ইকুইটি রেশিও, এটা একটা ফিনান্সিয়াল রেশিও, আমরা জানি, এটা দিয়ে আমার ডেটের অ্যাসপেক্টটা কভার হয়ে গেল। সো এরপরে আমার ক্যাপিটাল অ্যালোকেশনের যে পার্টটা, একটা কোম্পানি তার যে ম্যানেজমেন্ট, তাকে যে পরিমাণ ক্যাপিটাল দেওয়া আছে সেটাকে সে স্মার্টলি ব্যবহার করতে পারছে কিনা, ওইটা যদি চেক করতে চান আপনি আরওই দেখতে পারেন অথবা আরওসি দেখতে পারেন। যে কোম্পানিগুলা লোন নাই, এই কোম্পানির ক্ষেত্রে আমরা আরওই দেখব, ডেট ফ্রি কোম্পানির ক্ষেত্রে আরওই যথেষ্ট, ব্যাংকের ক্ষেত্রে আমরা আরওই দেখব। কিন্তু যদি কোনো কোম্পানির লোন থাকে তাহলে আমরা আরওসি দেখব, এখানে সূত্র দেওয়া আছে, আপনি দেখতেই পাচ্ছেন। সো এইখানে আমি প্রিফার করতেছি, যদি আমি কোনো কোম্পানিতে ইনভেস্ট করি তার আরওই, রিটার্ন অন ইকুইটি, অবশ্যই কমপক্ষে 15%-এর বেশি হতে হবে এবং আরওসিই 20%-এর বেশি হতে হবে। হায়ার ইজ বেটার। এটার কারণ হচ্ছে যে একটা কোম্পানিতে যে ক্যাপিটালটা দেওয়া হয় সেই ক্যাপিটালের একটা কস্ট থাকে। সো আমি যদি নর্মালি চিন্তা করি, বাংলাদেশে কস্ট অফ দ্য ক্যাপিটাল এখন কিন্তু কমপক্ষে 14%। সো কোনো কোম্পানি যদি এই কস্ট অফ ক্যাপিটাল 14%-এর বেশি আরওই বা আরওসি জেনারেট করতে না পারে, তাহলে লং রানে ও আসলে ভ্যালু ক্রিয়েট করছে না, ও ভ্যালু ডিস্ট্রয় করছে। সো আমি যদি কোনো কোম্পানি কিনতে চাই, আমি ডেট ফ্রি কোম্পানি তো খুঁজতেছি, ডেট টু ইকুইটি রেশিও 0.20-র নিচে লাগবে, সাথে আরওই লাগবে 15%-এর বেশি এবং আরওসি লাগবে 20%-এর বেশি। এরপরে আমরা দেখবো হচ্ছে গ্রস প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন। এইটা দিয়ে কি হয়, এটা দিয়ে একটা কোম্পানির প্রফিটাবিলিটিটাকে মেজার করা যায়। তো আমাদের থিঙ্কিংটা এরকম যে হায়ার নেট প্রফিট মার্জিন ইন্ডিকেট করে কোম্পানিটা অনেক প্রফিটেবল। আর একটা কোম্পানি যদি প্রফিটেবল হতে চায়, এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইসিং পাওয়ার থাকতে হবে। আর প্রাইসিং পাওয়ার আপনি তখনই পাবেন যখন আপনার স্ট্রং ব্র্যান্ড থাকবে, এবং স্ট্রং ব্র্যান্ড নির্দেশ করতেছে যে আপনার মোটস আছে বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। সো যদি কোনো কোম্পানির গ্রস প্রফিট মার্জিন 40%-এর বেশি হয়, আমরা ধরে নিচ্ছি কোম্পানিটা ওয়ান্ডারফুল, যার বিজনেস মোটস আছে বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আর যদি কোনো কোম্পানির গ্রস প্রফিট মার্জিন 40%-এর নিচে হয়, ডেফিনেটলি ইটস এ মিডিওকার কোম্পানি, জাস্ট এভারেজ কোম্পানি। সো আমরা তো এভারেজ কোম্পানি যাচ্ছি না, আমরা অ্যাবোভ এভারেজ কোম্পানি বা ওয়ান্ডারফুল কোম্পানিতে যাব, যার কারণে আমার গ্রস প্রফিট মার্জিন কমপক্ষে
40%-এর বেশি লাগবে। অন দ্য আদার হ্যান্ড আমার নেট প্রফিট মার্জিন কিন্তু 20%-এর বেশি লাগবে। সো ওয়ান্ডারফুল কোম্পানি যদি কেউ নিজেকে দাবি করতে চায়, তার নেট প্রফিট মার্জিন 20%-এর বেশি হতে হবে। সো এই পার্টটা দিয়ে কিন্তু আমরা কম্পিটিটিভ মোডসের যে ব্যাপারটা, এটা কিন্তু কাভার করে ফেলতে পারছি। এখন আমাদের ফাইনালি আমার দরকার হচ্ছে ভ্যালুয়েশন করা, ভ্যালুয়েশন মেট্রিক্স আমরা দেখবো। সো আমরা যদি ওভারঅল ইনভেস্টিং চিন্তা করি, শুধুমাত্র পি রেশিও দেখে যথেষ্ট। পি রেশিও কিভাবে ক্যালকুলেট করা হয়? প্রাইসকে আপনি ইপিএস দ্বারা ডিভাইড করবেন। ধরেন আপনি ব্যাংকের শেয়ার কিনবেন, ব্যাংকের শেয়ারের জন্য পি রেশিও যথেষ্ট, এর বাইরে আর কিছু ভাবার কোনো দরকার নাই। একজন ইনভেস্টর যদি পি রেশিওর উপর বেস করেই ব্যাংকের শেয়ার কেনা শুরু করে তাহলেও চলবে। আপনার যেমন ধরেন যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, তারপরে হচ্ছে আপনার প্রাইম ব্যাংক, তারপরে শাহজালাল ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলা যারা ঐতিহাসিকভাবে ভালো ডিভিডেন্ড প্রদান করছে, যাদের ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, যাদের ক্লাসিফিকেশন তেমন একটা নাই, যাদের ফান্ড গায়েব হয়ে গেছে বা চুরি হয়ে গেছে এরকম কোনো কথা আমরা শুনি নাই, এই ধরনের ব্যাংকের ক্ষেত্রে যাদের কর্পোরেট কালচার ভালো, যারা ভালো কর্পোরেট হাউসের সাথে বিলং করে, এই ধরনের কোম্পানিকে কিন্তু লো পিতে 2.5, 3.5 বা 4 পিতে চাইলে আপনি কিনতে পারেন, বা এই ব্যাংকের শেয়ারগুলোকে পি রেশিওর উপর বেস করেও আপনি ভ্যালুয়েশন করে কিনবেন কি কিনবেন না এই ডিসিশনে আপনি যেতে পারেন। কিন্তু যদি আপনি কমোডিটি বিজনেস কিনেন, যেমন ধরেন সিমেন্ট ইন্ডাস্ট্রির কোনো শেয়ার কিনেন বা স্টিল ইন্ডাস্ট্রির যদি কোনো বিজনেস কিনেন, তাহলে আপনাকে আসলে পি রেশিও দেখে সবসময় আপনি এই বিষয়টা বুঝতে পারবেন না, ওর ভ্যালুয়েশনের ব্যাপারটা বুঝতে পারবেন না। তো কমোডিটি বিজনেসের ক্ষেত্রে আপনাকে ইভি টু ইবিআইটি এই ম্যাট্রিক্সটা ব্যবহার করতে পারলে বেটার হয়। যেমন এই সূত্র ব্যবহার করে আপনি যদি ক্যালকুলেশনটা করেন এবং ধরেন 4টা স্টিল ইন্ডাস্ট্রির কোম্পানি আছে, 4টারই আপনি ইভি টু ইবিআইটি বের করলেন, যেটা সবচেয়ে কম হবে ওটা সবচেয়ে বেশি আন্ডার ভ্যালুড হিসেবে বিবেচিত হবে। সো মনে রাখতে হবে পি রেশিও, ইভি টু ইবিআইটি এবং ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল সবগুলাই কিন্তু রিলেটিভ ভ্যালুয়েশন টুলস, অর্থাৎ এটা কিন্তু একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি বা সেক্টরের ভিতরে যে কয়টা কোম্পানি আছে এই কয়টা কোম্পানিকে কম্পারেটিভ স্টাডি করে আপনাকে কোনটা আন্ডার ভ্যালুড সবচেয়ে বেশি সেটা বের করতে হবে। সো ইন্ডিপেন্ডেন্টলি পি রেশিও দিয়ে একটা কোম্পানি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড এটা কিন্তু বোঝা যায় না। আর সবশেষে আপনি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল ব্যবহার করতে পারেন অ্যাজ এ ভ্যালুয়েশন মেট্রিক। এটার সূত্রটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল ইকুয়াল টু মার্কেট ক্যাপিটাল ডিভাইডেড বাই ফ্রি ক্যাশ ফ্লো। এইটা আপনার কমোডিটি বিজনেসের ক্ষেত্রে এটা কাজ করবে না, ব্যাংকের বিজনেসের ক্ষেত্রেও এটা কাজ করবে না, এটা ভ্যালু কোম্পানির ক্ষেত্রে এই পদ্ধতিটা কাজ করবে। অর্থাৎ দেখেন, আপনার যে কোনো একটা ভ্যালুয়েশন ম্যাট্রিক্স আপনাকে ব্যবহার করতে হবে। আমরা 4টা জিনিস বলছি। ডেট টু ইকুইটি রেশিও দিয়ে আপনি ডেট কমের কোম্পানি খুঁজতেছেন যাদের লোন কম, আরওই এবং আরওসি দিয়ে আপনি ওই কোম্পানি খুঁজতেছেন যে কোম্পানির ম্যানেজমেন্টের ক্যাপিটাল অ্যালোকেশন করার ক্ষমতা আছে এবং যারা কস্ট অফ ক্যাপিটালের চাইতে বেশি রিটার্ন জেনারেট করতেছে। আপনি গ্রস প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন দিয়ে একটা কোম্পানির কম্পিটিটিভ মোডস আছে কিনা, সে ওয়ান্ডারফুল কিনা, এই জিনিসটা ফাইন্ড আউট করতেছেন। আর আপনি ভ্যালুয়েশন মেট্রিক দিয়ে বোঝার চেষ্টা করতেছেন আপনি আজকে যে দামে ও অফার করতেছে এটা কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, বা আপনি আসলেই মার্জিন অফ সেফটিতে ডিসকাউন্টে কিনতে পারছেন কিনা এই জিনিসটা আপনি দেখতেছেন। সো কোম্পানি ভেদে আপনি এটা ইউজ করবেন। ব্যাংকের ক্ষেত্রে আপনি পি রেশিও ব্যবহার করেন, আপনি কমোডিটি বিজনেসের ক্ষেত্রে ইভি টু ইবিআইটি ব্যবহার করবেন, এবং ভ্যালু কোম্পানির ক্ষেত্রে যেমন স্কয়ার ফার্মা বা ম্যারিকো এই টাইপের কোম্পানির ক্ষেত্রে আপনি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল ব্যবহার করবেন। এই 4টা জিনিস যদি ব্যবহার করতে পারেন, এই 4টা রেশিও যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মোটামুটি একটা কোম্পানির ব্যাপারে ওভারঅল আইডিয়া, ফান্ডামেন্টালি এই কোম্পানি কেমন ও কতটুকু স্ট্রং, এই বিষয়গুলো আপনার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি এই 4টা জিনিস দেখলেই হবে নাকি আরো কিছু এডিশনাল দেখা যেতে পারে? সো মাঝে মধ্যে হয় কি যে আপনি এই 4টা জিনিস দেখে ভালো কোম্পানি পেয়েছেন, কিন্তু এমন হতে পারে যে এই কোম্পানিটা এই মুহূর্তে তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে অলরেডি উপস্থিত হয়ে বসে আছে, তার মানে সামনে ওর আর ফিউচার নেই, ও এখান থেকে পড়তেই থাকবে। তো এই কোম্পানিগুলোকে আমরা ভ্যালু কোম্পানি বলতেছি, কিন্তু এটা কিন্তু একটা ট্র্যাপের মতো অবস্থা চলে গেছে। ধরেন একটা কোম্পানি 1999 সালে বাংলাদেশে আসছে, 2008-9 সালে মার্কেটে আসছে, হিউজ একটা কোম্পানি, বাংলাদেশের টপ 2টা মার্কেট ক্যাপিটালের মধ্যে একটা কোম্পানি, যেটা খুব ভালো ব্যবসা করছে গত 25 বছর, কিন্তু বর্তমানে গত 4-5 বছর ধরে তার কিন্তু টপ লাইনের গ্রোথ তেমন একটা নাই, কিন্তু ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে, ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু টপ লাইনের গ্রোথ নাই। তাহলে এই কোম্পানিটা তো এই রকম ফিনান্সিয়াল রেশিও অ্যানালাইসিস যদি করেন, তাহলে তো নাম্বারসে এই কোম্পানি তো মনে হবে এটা একটা গুড কোম্পানি, ভ্যালু কোম্পানি, কিন্তু এটা কিনে যদি আমরা বসে থেকে হয়তো বা ট্র্যাপে পড়তে পারি। এই বিষয়টাকে আমরা বলি ভ্যালু ট্র্যাপ। তো আপনি এই 4টা রেশিও ব্যবহার করে ভ্যালু কোম্পানি বা গুড কোম্পানি তো বের করতে পারবেন, কিন্তু সত্যি সত্যি এটা যে
সামনে ভালো করবে কি করবে না, এটা যে ভ্যালু ট্র্যাপে পরিণত হয় নাই, এই বিষয়টা ফাইন্ড আউট করার জন্য আপনাকে ভাই কষ্ট করে আর কয়েকটা জিনিস দেখতে হবে। সেটা কি? আপনাকে টপ লাইনের গ্রোথ দেখতে হবে, বিজনেসটা 6 বছর ধরে গ্রো করছে কিনা। বটম লাইনের গ্রোথ দেখতে হবে, 6 বছরে সে বটম লাইনে গ্রো করতে পারছে কিনা। অপারেটিং লিভারেজটা ম্যাক্সিমাইজ করতে পারে কিনা এটা দেখতে হবে, এবং ডিভিডেন্ড পে আউটটা দেখতে হবে। এই কোম্পানির ম্যানেজমেন্টের অনেস্টি লেভেলটা চেক করতে হবে ডিভিডেন্ড পে আউটের মাধ্যমে। আর আপনাকে একটু সেক্টরাল অ্যানালাইসিসটা করতে হবে। তার মানে আপনি যে কোম্পানিটা সিলেক্ট করেছেন কেনার জন্য, এই কোম্পানিটা কোনো না কোনো সেক্টরে বিলং করে। আপনাকে শুধু দেখতে হবে এই সেক্টরের যে রানওয়েটা, এটা কি ওয়াইড এবং লং কিনা। যদি আপনার এই কোম্পানির যে সেক্টরে বিলং করে, এই সেক্টরটা যদি, এই সেক্টরের রানওয়েটা যদি ওয়াইড আর লং হয়, তাহলে ডেফিনেটলি আগামী 5-10 বছর এই কোম্পানি আপনাকে হিউজ ভ্যালু ক্রিয়েট করে দিতে পারবে। সো এডিশনালি ওই 4টা রেশিওর সাথে এডিশনালি আপনি এই কয়েকটা জিনিস খেয়াল করবেন। এখন দর্শক, আপনি তো ভালো কোম্পানি বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ফেলতে পারছেন, এখন আপনার কাজ কি? সো এখন আরো একটু কাজ বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে এখন অ্যাসেট অ্যালোকেট করতে হবে, অর্থাৎ মার্কেটে আপনি কত টাকা রাখবেন এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কারণ আপনার টাকা যদি 100 থাকে আর 100 টাকায় যদি মার্কেটে দেন, আর মার্কেট যদি আগামী 5 বছর ডাউনে থাকে, তাহলে আপনি কখনোই এখানে লং টার্মের অ্যাপ্রোচ ধরে রাখতে পারবেন না। সো আপনাকে অ্যাসেট অ্যালোকেট করতে হবে, মার্কেটে কত টাকা দিবেন এটা আপনাকে ঠিক করতে হবে। এর পরের কাজ হচ্ছে, আমি 5টা বা 6টা কোম্পানি খুঁজে বের করেছি যেগুলোতে আমি ইনভেস্ট করব। এখন কোন কোম্পানিতে কত পার্সেন্ট আমি ডিপ্লয় করব, আমি কি সব সমান সমান করে করব, নাকি সবচেয়ে বেশি পছন্দটাতে বেশি টাকা ডিপ্লয় করব আর সবচেয়ে কম পছন্দেরটাতে কম টাকা ডিপ্লয় করব, এই বিষয়টা আপনাকে ভেবে নিতে হবে। এটাকে আপনি ডাইভার্সিফিকেশন বা পজিশন সাইজিং বলতে পারেন। এরপর আপনাকে রিস্ক ম্যানেজমেন্টের একটা অ্যাসপেক্টে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি অ্যানালাইসিস করেছি, করে আমি শেয়ার কিনবো, কিন্তু যদি কোনো কারণে আমার এই শেয়ার কেনার পরে এই পয়েন্টের নিচে চলে যায়, সেই ক্ষেত্রে আমি শেয়ারটাকে ট্রিম করব, পজিশনটাকে কমিয়ে ফেলবো, অথবা আমি এখান থেকে স্টপ লস নিব। এই ধরনের একটা চিন্তা ভাবনা আগের থেকেই করে রাখাটাকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট বলতেছি। আর সর্বোপরি আপনাকে রাইট এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজিটা একটু হলো মেকানিজমটা জানতে হবে, অর্থাৎ সঠিকভাবে এন্ট্রি এবং সঠিকভাবে এক্সিটের স্ট্র্যাটেজিটা আপনাকে একটু ফলো করতে হবে, বা এটা একটু মাস্টার করতে হবে। এবং এটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফিলোসফি লিখে রাখা, অর্থাৎ রুল তৈরি করে রাখা যে এই কারণে কিনবো, এই কারণে আমি বিক্রি করব, অথবা এইভাবে কিনবো এবং এইভাবে আমি বিক্রি করব। এই ধরনের কিছু লিখিত রুলস আপনার থাকতে হবে কাগজে কলমে, এবং ওইটাই হবে আপনার সংবিধান, এবং ওই সংবিধানকে আপনাকে পুরোপুরি মেনে চলতে হবে। এটাই হচ্ছে আপনার মার্কেটে সাস্টেইন করার বা মার্কেটে সার্ভাইভ করার বা মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার একমাত্র উপায়। সো আমরা প্রথমে কি করেছি ভাই, আমরা 4টা রেশিও দিয়ে আমরা একটা ভালো কোম্পানি খুঁজে বের করে ফেললাম, বা একটা গ্রুপ অফ ভালো কোম্পানি খুঁজে ফেললাম, বা আমরা একটা ওয়াচলিস্ট তৈরি করে ফেললাম। এরপর আমরা কি করলাম, আমরা এডিশনাল অ্যানালাইসিসে এটা যে ভ্যালু ট্র্যাপ নয় সেটা আমরা কনফার্ম হলাম। এর সাথে আমরা আমাদের অ্যাসেট অ্যালোকেশন, পজিশন সাইজিং, ডাইভার্সিফিকেশন, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো আমরা শেষ করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সবকিছু করে আপনি পোর্টফোলিওটা তৈরি করে ফেলেছেন, অর্থাৎ আপনি 50 লাখ টাকা বা 1 কোটি টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলছেন। এখন আপনি আগামী 5 বছর হোল্ড করতে পারবেন কিনা, বা আগামী 3 বছর, 5 বছর, 10 বছর হোল্ড করতে পারবেন কিনা, এইটা ডিপেন্ড করবে যে আপনি লং টার্মের থিঙ্কিং আদৌ করতে পারছেন কিনা, আপনার পেশেন্স সত্যি সত্যি আছে কিনা, এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রপার মাইন্ডসেট বা প্রপার সাইকোলজি, ইনভেস্টিং সাইকোলজি আপনি কি অ্যাডপ্ট করতে পেরেছেন কিনা, এইটার উপর ডিপেন্ড করবে আপনি পারবেন কিনা। সো আপনার যদি প্রপার ইনভেস্টমেন্ট মাইন্ডসেট বা সাইকোলজি তৈরি হয়ে থাকে, তাহলে আপনি প্যাশেন্স এবং লং টার্ম থিঙ্কিং করতে পারবেন, এবং আপনার প্রত্যেকটা মুভমেন্ট, আপনার প্রত্যেকটা মুভ ক্যাপিটাল মার্কেটে আপনি কিন্তু ডিসিপ্লিনড ওয়েতে করতে পারবেন, এবং ইমোশনাল কন্ট্রোল আপনার থাকবে, এবং আপনি কখনোই বায়াসড হবেন না, বা এই ট্রাম্পের শুল্ক ইস্যুতে আপনি ভয় পেয়ে শেয়ার বিক্রি করবেন না, বা একটা মনিটারি পলিসিতে আপনি আপনার পোর্টফোলিওকে অ্যাডজাস্ট করতে যাবেন না, বা বাজেটে কি হবে, এই বাজেটে কোন কোম্পানি ভালো করবে, তাহলে এক কাজ করি এটা বিক্রি করে ওটা কিনি, এই ধরনের আননেসেসারি শিফটিং বা রিব্যালেন্সিং আপনি কিন্তু করবেন না, যদি আপনার প্রপার ইনভেস্টমেন্ট মাইন্ডসেটটা তৈরি হয়ে থাকে। সো এইটা কিভাবে করবেন, এই প্রপার ইনভেস্টমেন্ট মাইন্ডসেট তৈরি করার জন্য আপনাকে সত্যিকার অর্থে ইনভেস্টিং এর যে আর্ট, এটা কিন্তু শিখতে হবে, এবং এইটা শেখার জন্য ভাই পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা ছাড়া আর কোনো ওয়ে আসলে নাই। ওয়ারেন বাফেটের একটা কোট আপনি দেখতে পারতেছেন। ওয়ারেন বাফেট বলছে, রিড 500 পেজেস লাইক দিস every day. That's how knowledge works. It builds up like compound interest.
all of you can do it, but I guarantee not many of you will do it. অর্থাৎ আপনি যদি প্রতিদিন, ওয়ারেন বাফেট 500 পেজ পড়ে প্রতিদিন, আমাদের পক্ষে 500 পেজ প্রতিদিন পড়া অসম্ভব, এটা আমরা জানি। বাট কেউ যদি মাত্র প্রতিদিন 25 পেজও পড়েন, তাহলে এইটা 2-3 বছর যদি কন্টিনিউ করেন, আপনার নলেজটা কম্পাউন্ডিং ইন্টারেস্টের মতো বিল্ড আপ হবে এবং আপনি হিউজ নলেজেবল হবেন। এবং ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্ট বা জীবনের ইনভেস্টিংটা আসলে নলেজের উপর বেস করেই করতে হয় ভাই। কারণ এখানে আপনাকে একাধারে অ্যাকাউন্টিং শিখতে হয়, ফাইন্যান্স শিখতে হয়, ম্যানেজমেন্ট বুঝতে হয়, জিওপলিটিক্স বুঝতে হয়, মার্কেটিং বুঝতে হয়, ইনকাম ট্যাক্স বুঝতে হয়, সমস্ত কিছু বুঝে তারপরে মার্কেটে বা ইনভেস্টিং এ সাফল্য পেতে হয়। সো কেউ যদি মনে করেন উইদাউট এনি পড়াশোনা জানা না, মানে উইদাউট এনি জানা বোঝা ছাড়াই আমরা শুধুমাত্র এমনি এমনি এই মার্কেটে আমরা জিতে যাব, ভাই এটা বোকার স্বর্গে বাস করছেন আপনি, এরকম হবে না। সো ওয়ারেন বাফেট বলতেছে চাইলে সবাই পড়তে পারে, কিন্তু উনি গ্যারান্টি দিচ্ছে কেউ আসলে পড়বে না। তো আমরা কেন পড়বো? আমাদের হাতে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমাদের অনেক রকমের ঝামেলা আছে, অফিসে প্যারা, বাসায় প্যারা, এর মাঝখানে আবার নাটক সিনেমা তো আছেই, প্লাস গান আছে, বিনোদন আছে, বাইরে যাওয়া আছে, খাইতে যাওয়া আছে, ঘুরতে যাওয়া আছে, এবং পলিটিক্যাল টক শো তো আছেই। তো এত কিছুর পরে এই পড়াশোনার টাইম তো আসলে আমরা বের করতে পারতেছি না। ঠিক এই কারণেই বাফেট বলছে চাইলে আপনি যে কেউ পড়াশোনার মাধ্যমে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো নলেজ বিল্ড আপ করতে পারে, যেটা দিয়ে উনি ভবিষ্যতে মার্কেট থেকে প্রফিট মেক করবে। কিন্তু ওয়ারেন বাফেট বলতেছে চাইলে এটা সবাই করতে পারেন পড়াশোনা, কিন্তু বাস্তবে কেউ বেশিরভাগ লোক এটা আসলে করবেন না। তো সিম্পল ব্যাপারটা এই কারণেই তো মার্কেটে বলা হয় যে 100 জনের মধ্যে 90 জন মার্কেটের লুজার আর 10% হচ্ছে মার্কেটে প্রফিট মেক করতেছেন। তো আপনার কি ধারণা এই 10% লোক লাকের কারণে করতেছে, এদের কপাল ভালো, এদের কাছে সঠিক নিউজটা আসছে যার কারণে এরা প্রফিট মেক করছে? আপনার কি তাই ধারণা? এটা যদি ভাবেন ভাই, আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন। তো যাই হোক দর্শক, এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই, পড়াশোনায় বা লার্নিং এ মনোযোগ দেন, বই পড়ে প্রচুর পড়াশোনা করতে পারবেন। ওশেন অফ পিডিএফ নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি যান, আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড বইগুলো আপনি সবগুলো এখান থেকে ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারেন, অথবা কম্পিউটার স্ক্রিনে পিডিএফ পড়েন, এটা একটা উপায়। দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি ইউটিউবে দ্য সুইডিশ ইনভেস্টর নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে যদি যান, গিয়ে প্রত্যেকটা বইয়ের বুক সামারি 10-15 মিনিটে প্রত্যেকটা বইয়ের বুক সামারি পেয়ে যাবেন। তো ওখানেও মিনিমাম 500 বইয়ের বুক সামারি দেওয়া আছে, আপনি একটু পড়েন। আপনি ইউটিউবে তো অভাব নাই বুক সামারির। তো আপনার যদি বই পড়তে খুব কষ্ট হয়, অ্যাটলিস্ট বুক সামারিগুলো দেখে শেষ করে ফেলেন। এছাড়াও প্রচুর পরিমাণে লার্নিং ভিডিও আছে, প্লাস এখন তো পডকাস্টের যুগ, প্রচুর ভালো ভালো লোকজন পডকাস্টে অংশগ্রহণ করে আপনাকে প্রচুর জ্ঞান বিতরণ করতেছে ফ্রিতে। সো বই পড়ে, পিডিএফ দেখে, ইউটিউব দেখে এবং পডকাস্ট দেখে চাইলে আপনি প্রচুর নলেজ অ্যাকোয়ার করতে পারেন। একদিন 2 দিনে হবে না, বাট কন্টিনিউয়াসলি যদি এটা করতে থাকেন, আপনি প্রচুর নলেজ গ্যাদার করবেন এবং এই নলেজগুলাই আপনার উইজডম বাড়াবে এবং আপনার ইনভেস্টিং এর যে ডিসিশন মেকিং এবং ইনভেস্টমেন্ট ফিলোসফি বা মাইন্ডসেট তৈরি করতে সহায়তা করবে। আর যদি মনে করেন শর্টকাটে, গোছানো পদ্ধতিতে অল্প সময়ে আমার কাছ থেকে শিখবেন, তাহলে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে, এটা আপনি জানেন। এই কোর্সে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুইটা জিনিস কভার করে থাকি, যার ফলে আপনি ইনভেস্টিং এবং ট্রেডিং সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন। আগামী ব্যাচটি চালু হতে যাচ্ছে 18 এপ্রিল 2025 তারিখে, শুক্রবার রাত 8:30 এই ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে আমাকে ইমেইল করুন stockanalyst.kobir@gmail.com এই ঠিকানায়, অথবা imkfintechschool@gmail.com এই ঠিকানায়। দর্শক, লার্নিং এর ব্যাপারে আপনার যদি পজিটিভ মাইন্ডসেট থাকে এবং আপনি যদি লার্নিং এর জন্য টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে আমি শিওর আপনার এই মার্কেটে প্রফিট করবেন কিনা এটা আপনি ভালো জানেন বা আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবে। বাট এই কোর্সের পরে আপনি যা শিখবেন, এটা যদি সত্যি সত্যি কাজে লাগাইতে পারেন, তাহলে অ্যাটলিস্ট মার্কেট আপনি লস করবেন না, এতটুকু মোটামুটি আমরা বলতে পারি। সো প্রফিট কতটুকু করবেন সেটা আমরা বলতে পারি না, বাট আপনি যে দেউলিয়া হবেন না, আপনি যে লসে পড়বেন না, এতটুকু মোটামুটি বলা যেতে পারে। সো আপনার সাকসেসফুল ইনভেস্টর বা ট্রেডার হওয়ার যে জার্নি, এই জার্নিতে আমরা ডেফিনেটলি আপনাকে হেল্প করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সো আগামী 18 এপ্রিল 2025 তারিখের ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে আমাকে ইমেইল করুন stockanalyst.kobir@gmail.com এই ঠিকানায়। ফিট মেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার প্রতিদিন একটা করে লার্নিং কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।